পৌঁছে গেছি অযোধ্যা ধাম। এই মাত্র নামলাম ট্রেন থেকে নেমে 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। তাহলে এই দেখতে পাচ্ছেন অযোধ্যা স্টেশন জংশন, অযোধ্যা ধাম জংশন। এবার এখানে আমি কোনো রকম ঘর বুক করিনি, এখানে মানে একদম স্পটে দেখে ঘর দেখে তারপর ঘর বুক করব। তো এই সামনেই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসবেন। বাইরে বেরিয়ে এসে এই যে সামনেই টোটো স্ট্যান্ড, সামনে বড় রাস্তা, সেই ধরে বাঁদিকে চলে যাব। তাহলে অযোধ্যা স্টেশনের সামনে থেকেই ব্লগটা করছি। শুরু অনেকক্ষণ হয়ে গেছে, শুধু স্বাগতম জানানো হয়নি। তাই আমি শ্রাবণী, ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেল থেকে, দীপায়নের মা আমি শ্রাবণী, আপনাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আজকের ব্লগে। তাহলে শুরু করা যাক অযোধ্যা পর্ব। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই ডান হাতে দেখবেন বড় রাস্তা। বড় রাস্তার সামনে এসেই আপনার বাঁদিক ধরে বড় রাস্তা ধরে সোজা মিনিট 5 হাঁটলেই প্রচুর ধর্মশালা চোখে পড়বে। আপনাদের পছন্দ মতো ঘর দেখে ধর্মশালা বুক করবেন। আগে থেকে কোনো ধর্মশালা বুকিং করে আসবেন না। আমিও আমার জন্য একটি ঘর বুক করলাম একটি ধর্মশালাতে। এই হচ্ছে সেই ঘর, নন এসি অ্যাটাচ বাথরুম, মাত্র 400 টাকায়। মোটামুটি সব কিছুই আছে। লাগেজ রেখে দিয়েছি আমি আমার। জানলা, চার্জিং পয়েন্ট, ওপরে একটি হাওয়া আসার জন্য জানলা আছে, হ্যাঙ্গার আছে। বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। একটি বাথরুমে যা যা প্রয়োজনীয় থাকার সবই ছিল। কয়েক ঘন্টার জন্য থাকার। বিছানাটা বেশ বড়, একটা আয়নাও ছিল ছোট। ট্রেন জার্নি করে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছিল, তাই ভাবলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বেরোনো যাবে। ঘুমিয়ে পড়েছিলাম, উঠলাম প্রায় 7:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে বেরোলাম রাম মন্দির দেখতে। অযোধ্যা রাম মন্দিরের ইতিহাস প্রায় 500 বছরেরও পুরনো। এই মন্দির ঘিরে অনেক বাক বিতর্ক হয়েছে। এমনকি এই মন্দির হিন্দু স্থাপত্য সেটা প্রমাণ করতে আদালতের দ্বারস্থ হতে হয়েছে হিন্দুদের। অবশেষে প্রমাণিত হয়েছে এই অযোধ্যা ভূমি রাম জন্মভূমি, জয় হয়েছে সনাতন ধর্মের। গত 2020 সালে 5ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর 2024 সালে 22শে জানুয়ারি শাস্ত্রীয় ও ধর্মীয় রীতি মেনে মন্দিরে রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়। মন্দিরটির নকশা করেছেন চন্দ্রকান্ত সোমপুরা। মন্দিরের উচ্চতা 161 ফুট। মন্দিরের চত্বরটি 2.7 একর জায়গা জুড়ে বিস্তৃত। রাজস্থানের গোলাপি বেলে পাথর ও মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে এই মন্দির তৈরি করতে। কোনো রকম লোহার ব্যবহার এই মন্দিরে হয়নি। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কোনো রকম ছবি বা ভিডিও আপনাদের দেখাতে পারছি না। মন্দিরের বাইরে দীপায়নের ছবি নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং ছবি তুললাম। মন্দির দেখে চলে এলাম রাতের খাবার খেতে। প্রচন্ড খিদে পেয়ে গেছিল। বড় রাস্তার মোড়ে এই ভাই বোনেদের একটি ছোট্ট খাবারের স্টল দেখলাম। মা, ভাই, বোন সবাই মিলে দোকানটা চালাচ্ছে। প্রচুর গ্রাহক খাওয়া দাওয়া করছেন। 4টে রুটি, ভাত, স্যালাড, 3 রকম তরকারি সব মিলিয়ে 70 টাকায় বেশ ভালোই পাওয়া যাচ্ছিল রাতের খাবার। আমিও 1 প্লেট অর্ডার করে দিলাম। ভাই আমার জন্য থালা সাজাচ্ছে, আর খেতেও কিন্তু সুস্বাদু। পরিষ্কার পরিচ্ছন্ন, গরম গরম রুটি, ভাত, ডাল, তরকারি, আর কি চাই 70 টাকায়। ব্যাস
বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে চলে যাব ঘরে। बना दियो, फेमस कर दियो। ওই দিকটা হচ্ছে স্টেশনের দিক। স্টেশন থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই বড় রাস্তার দিকে। ওই দিকটা মন্দির যাওয়ার, রাম মন্দির যাওয়ার রাস্তা। ওইখানটায় মোড়টায় খাওয়া দাওয়া করলাম রাতের খাবার। আর এই দিকের গলিটাতে হচ্ছে ধর্মশালা, বালাজি ধর্মশালায় আমি আছি। শুভ সকাল সবাইকে। সকাল হতেই বেরিয়ে পড়লাম হনুমান মন্দির দেখতে। এই হচ্ছে মোড়টা, চার মাথার মোড়। এখানেই খেয়েছিলাম রাতের খাবারটা। সেখানে এখন পূজার সামগ্রী বিক্রি হচ্ছে। এখান থেকে, মোড়টা থেকে ডান দিকে চলে যাব হনুমান মন্দির। হনুমান মন্দির আগে, রাম মন্দির পড়বে, তারপর হনুমান মন্দির। ওই দিকটা হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তা। পৌঁছে গেছি হনুমানগড়ি, মানে হনুমান মন্দির। চলুন আপনাদের হনুমান মন্দির সম্বন্ধে কিছু তথ্য দিই। এই মন্দির অযোধ্যার রামকোটে অবস্থিত। এই মন্দিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও খুবই বিখ্যাত দশম শতাব্দীর হিন্দু মন্দির। একটি উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত। সেখানে পৌঁছানোর জন্য ৭৬টি সিঁড়ি বেয়ে উঠতে হয় ভক্তদের। মানুষের বিশ্বাস ভগবান হনুমানজি এই স্থানের একটি গুহায় থাকতেন আর রামকোট ও রাম জন্মভূমিকে রক্ষা করতেন। মন্দিরের গর্ভগৃহে মা অঞ্জনার কোলে বসা শিশু হনুমানের সুন্দর ও মনোমুগ্ধকর মূর্তি আছে।
হনুমান মন্দির থেকে পুজো দিয়ে খুবই ভালোভাবে পুজো দিয়েছি। 15 মিনিটের মধ্যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। সকাল 6:45 ঘর থেকে বেরিয়েছি, 6টায় লাইন দিয়েছি, 6:45 এই 6:15 মধ্যে আর কি পুজো আমার দেওয়া কমপ্লিট। যত সকাল সকাল পারবেন হনুমান মন্দিরে চলে আসার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি মানে ফাঁকা পাবেন, পুজো দেওয়া হয়ে যাবে তাড়াতাড়ি। তো একটুখানিও হেঁটে একটু এগিয়েছিলাম রাম মন্দিরের দিকে। তো তারপর একটা এই দাদার সঙ্গে কথা বলে নিয়ে তো আমাকে দাদা পৌঁছচ্ছে দশরথ ভবন আর কনক ভবন, পাশাপাশি নাকি দুটো ফেমাস কাছাকাছি এখানে। তো 20 টাকা ভাড়া নেবেন দাদা। তো দাদাকে বলেছি আমিও চা খাইনি, আপনিও খাননি, চলুন দুজনে মিলে চা খাবো। একটু আগে চা খাবো, তারপর দশরথ ভবন ঘুরবো। প্রচুর মানুষ যাচ্ছে হনুমানগাড়ি দর্শন করতে। চা বিস্কুট খেয়ে নিয়ে এগোলাম কনক ভবনের দিকে, কনক ভবন দর্শন করতে। উত্তরপ্রদেশের অযোধ্যার অলিতে গলিতে সকালবেলা ঘুরে বেড়াচ্ছি। যে রাস্তাঘাট পথঘাট আগে মোবাইলে বা টিভিতে দেখেছি, সেই রাস্তায় আমি এই মুহূর্তে সকালবেলা ঘুরে বেড়াচ্ছি। ভাবলেও অবিশ্বাস্য লাগে, বেশ ভালো লাগছে কিন্তু ঘুরতে। অবশেষে পৌঁছে গেলাম কনক ভবন। কনক ভবনের অর্থ হলো সোনালী প্রাসাদ। অযোধ্যার রামকোটের উত্তর পূর্বে অবস্থিত এই কনক ভবন। পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে রাম ও সীতার বিবাহের পর রামের মা কৌশল্যা এই প্রাসাদটি উপহার দিয়েছিলেন। মূল কনক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর দাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ এটি পুনর্নির্মাণ করেছিলেন। মধ্যযুগের রাজা বিক্রমাদিত্য এটি সংস্কার করেন। তারপর রানী বিষভানু কুমারী এই প্রাসাদটি সংস্কার করেন, যা আজও বিদ্যমান। গর্ভগৃহে স্থাপিত প্রধান মূর্তিগুলি হল শ্রী রামচন্দ্র ও সীতা মাতার। রামনবমী ও জানকী নবমীর দিন এখানে খুব বড় করে উৎসব পালন হয়।
ভীষণ জোর খিদে পেয়ে গিয়েছিল, তাই ব্রেকফাস্ট করতে চলে এলাম। এখানে রাস্তায় ঘুগনি মুড়ি পাওয়া যায় না, এখানে তেলে ভাজা পাওয়া যায় না। সকালবেলা ফুচকা কিংবা পাপড়ি চাট ওই দেখুন বিক্রি হচ্ছে। তাই ওইসব না খেয়ে ভাবলাম 120 টাকা দিয়ে ধোসা খাওয়াটাই বেটার হবে। তাই কি করা যাবে, এত টাকা দাম দিয়ে আমাকে ধোসাই খেতে হলো। ব্রেকফাস্ট করে চলে এলাম দশরথ প্রাসাদ দেখতে, দশরথ মহল, যেখানে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। হিন্দু পৌরাণিক কাহিনীর রাজা দশরথের রাজকীয় বাসভবন হল এই দশরথ মহল। ভগবান রাম ও তার ভাইদের শৈশবের স্মৃতি ছড়িয়ে আছে এই মহলের আনাচে কানাচে। কনক ভবনের খুবই কাছে অবস্থিত এই মহল। ত্রেতা যুগে রাজা দশরথ এই স্থানে রাজপ্রাসাদ তৈরি করেছিলেন। কালক্রমে এটি বহুবার সংস্কার করা হয়েছে। বর্তমানে এটি একটি সুবিশাল সুদৃশ্য মন্দির ও মঠে পরিণত হয়েছে। এখানকার প্রধান আকর্ষণ হলো এর ঐতিহ্যবাহী স্থাপত্য, প্রশস্ত উঠোন, সুন্দর খোদাই করা থাম এবং বিশাল হলঘর। সকাল সন্ধ্যা এখানে আরতি ও ভজন হয়। শ্রীরামচন্দ্র, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন এই 4 ভাইয়ের মূর্তি এই মন্দিরে গর্ভগৃহে প্রতিষ্ঠিত। ওদিক থেকে এলাম, ওই হচ্ছে রাম মন্দিরে ঢোকার রাস্তা। রাম মন্দিরে ঢুকছে ওই দিক, আমার বাঁ সাইডে মন্দিরের মধ্যে প্রবেশের দ্বার। আর এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি মেন রোডের দিকে। এই যে শ্রীরাম পথ আমার বাঁ দিকে পড়ছে, আর শ্রীরাম মন্দির আমার ডান দিকে। যাই হোক, সকাল 5:45 ঘর থেকে বেরিয়েছি, মানে 5:45-এ। 6টার মধ্যে হনুমান মন্দির পৌঁছে গিয়েছি এবং 6:15 নাগাদ আমার পুজো দেওয়া হয়ে গেছে হনুমান মন্দিরে। মানে সবাই বলছিলেন, যে যাকেই জিজ্ঞাসা করেছিলাম, ঘরেতেই বলুন, হোটেলের ঘরে, রিসেপশনে, ভাইদের জিজ্ঞাসা করে যা বুঝলাম, যে খুব তাড়াতাড়ি চলে যাবেন, না হলে প্রচন্ড ভিড় হয়, প্রচন্ড। তো আমার মোটামুটি 15 মিনিটে দর্শন হয়ে গেছে, হনুমানজি দর্শন খুব ভালোভাবে দর্শন হয়েছে। মালা অর্পণ করেছি। সোজা এই রাস্তাটা ধরে সোজা হাঁটা দিচ্ছি মেন রাস্তায়। এবার ফিরবো ঘরেতে, কারণ আমার আজকে দুপুর 3:25-এ ট্রেন আছে এখান থেকে, মানে অযোধ্যা ধাম থেকে লখনৌ। তো সেই ট্রেনটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। এবারে বন্দে ভারত এক্সপ্রেস। তো যাওয়া যাক, বেরোনো হবে সবকিছু লাগেজ গুছিয়ে নিয়ে, তারপর আবার বেরিয়ে পড়বো লখনৌ ঘুরতে। চলুন তাহলে যাওয়া যাক। বেলা 10টার দৃশ্য, রাম মন্দিরে কেমন প্রচন্ড ভিড় দেখুন। আমার তো সকালেই ঘোরা হয়ে গেছে, মানে কাল রাত্রিরে ঘোরা হয়ে গেছে। কাল রাত্রিরে খুব, মানে
লাকিলি মানে 8:30টায় ঘর থেকে বেরিয়েছি, 9:45টায় মোটামুটি পৌঁছে গেছি এখানে। তো তাড়াতাড়ি একদম মানে লাস্ট আর কি, মানে দরজা বন্ধ হবে, গেট বন্ধ হবে, বন্ধ হতে আর কি 5 মিনিট বাকি ছিল। তো ঢুকতে পেরেছি, রামজির দর্শন হয়েছে। কিন্তু একটাই খুব খারাপ লাগলো ব্যাপারটা, মানে সব জায়গায় আমি যেখানেই আমি গিয়েছি দীপায়নকে আমি দর্শন করিয়েছি, ওর ফটো নিয়ে গেছি। তো কিন্তু এমনকি মানে কাশী বিশ্বনাথেও আমি দর্শন করিয়েছি, বিশ্বনাথের দর্শন করেছে, খুব ভালোভাবে দর্শন করেছে, সেটা আপনারা জানেন। দীপায়নের ছবি আমাকে মানে ছবি অ্যালাউ নেই, তবুও আমার দীপায়নের ছবি নিয়ে যেতে অ্যালাউ করেছে, কিন্তু রাম মন্দিরে সেটা করেনি। দাদা এখানে বলছেন যে हनुमानगढ़ी सामने है। এই সামনে কিছু মানে তিলক করা কিছু মানুষ ঘুরছেন, মহিলাও ঘুরছেন, সাধুর বেশে একটু মাথায় তিলক টিলক দিয়ে দিদি খাইয়ে দিন, দিদি জল খাইয়ে দিন, দিদি খাবার খাইয়ে দিন বলে। তো ওনাদের থেকে একটু মানে ওখান থেকে বাঁচিয়ে থাকতে বলছে, ওনাদের থেকে দূরে থাকতে বলছে, মানে সবই আর কি মানে চিটিংবাজি ব্যাপার আর কি এখান থেকে। তাই বলছে যে কাউকে ফাঁসিয়ে এরকম আমাদের মতো যাত্রীদের নাম করে যাত্রীদের আর কি মানে ইমোশনাল ব্ল্যাকমেল আর কি, ইমোশনাল ব্ল্যাকমেল করে আর কি এখানে 4 থালি না 5 থালি খাবার প্যাক করে নিয়ে গিয়ে ওখানে গিয়ে খাচ্ছে। সেটাই বলছে, একদম মানে শক্ত সামর্থ্য মানুষ, শুধু মানে ছেলেরা নয়, মহিলারাও এরকম, মানে নিজের ছেলে কিনা সন্তান কিনা জানি না, রাস্তায় শুইয়ে রেখে আর মানে ভিক্ষে করছে। এদিকে কাজ করে খাওয়ার মতো ক্ষমতা আছে, সব আছে, তা সত্ত্বেও এরা কাজ করবে না আর কি। মানে আমাদের টুরিস্টদের দাদা বলছেন যে আমাদের মতো লোকেরা, হ্যাঁ, যে মানে आप लोग बोले कि हम लोग भी टूरिस्ट लोग ही तो मतलब क्या बोलते हैं कि লাই দিচ্ছে আর কি তাই এই দাদা বলছে যে ওনাদের কাছ থেকে একটু সাবধানে। ও हो अच्छा अच्छा, आपका होटल है, आप लोग जैसे आएंगे हाँ हाँ हाँ, वहाँ आपको रुकने देंगे, एसी नॉन एसी जो चाहिए। अच्छा अच्छा, हम तो रुक गए हैं, आज भी चला जाएंगे। बालाजी धर्मशाला में रुके हैं, चलिए कोई बात नहीं। आज ट्रेन कल आए थे, आज ही निकल जाएंगे। তো ওই তাই দাদা বলছেন যে মানে ওনাদের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, ঘুরতে আসুন। হ্যাঁ তাই ওনাদের হাত বলছে ভালো ভালো, ওনার ধর্মশালা আছে, তারপর রেস্টুরেন্ট আছে, খাবারের রেস্টুরেন্ট আছে, তাই ঘর যদি দরকার হয় তাহলে এখানে আসতে পারে। আমি তো রয়েছি বালাজি ধর্মশালায়, তাই ওনাদের বক্তব্য যে উনি ওনাদের কাছ থেকে নিজেদের বাঁচিয়ে ঘুরুন, আনন্দ করুন, রামের দেশে এসছেন, ভালোভাবে দর্শন করুন, রামকে দর্শন করুন, হনুমানজি দর্শন করুন, খাওয়া দাওয়া করুন, ভালোভাবে বাড়ি যান, ওদের চক্করে পড়বেন না। তো যাই হোক, স্টেশন থেকে 200 মিটার হাঁটা পথেই এই যে বালাজি ধর্মশালা, এখানে আমি ঘর নিয়েছি কালকে। বাজেট ফ্রেন্ডলি ট্রাভেলার যা হয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অযোধ্যার শ্রী বালাজি ধর্মশালার সামনে। আজকে এখান থেকে চলে যাওয়ার পালা। অযোধ্যা ধামের সফরের ভিডিও আজ এতটাই। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আর জীবনে চলার পথে সঙ্গে সবসময় রাখতে অনুরোধ করছি ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেলকে। এরকম ছোট ছোট সফরের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, এবং আগামী দিনে আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আজ ভিডিওটা এতটাই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।